তিনি বলেন, সেটা বলছে আমি উপযুক্ত সময় আসব এবং আমি আসব এবং সে কিন্তু দলের নেতৃত্ব দিবে। তো এখন ধরেন এত বড় একটা দল, প্রত্যেকটা পরিবারে তার সমর্থক আছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে 15টা বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি, জামাত বলেন, যারা বলেন, এনসিপি তো তখন ছিল না। তারা তো কত গুম খুন, কত কিছু, ইলেকশন হয় না, সবটা। কিন্তু তারপরে কিন্তু একটি দল, কিন্তু দেখেন বিএনপির এবং জামাতের কোনো কর্মী নেতা কিন্তু নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু কেউ কিন্তু দল বদল করে নাই। এই জন্য আমি বলি, বাংলার মাটি সোনার ঘাঁটি, যে দল সমর্থন করে চেঞ্জ হয় না। তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু চেঞ্জ হয় না, প্রত্যেকটা পরিবারে আছে। এখন ধরেন সেই দলটা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, সেই দলটা ধরেন সামনে তো ঝটিকা মিছিল বা আন্দোলন সংগ্রাম করতেই যেতে পারে। তবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নীল নকশা সাজানো হচ্ছে কিনা এটা তো জানি না, সাজাতে পারে, যেহেতু তাদের সমর্থক আছে। আপনার রাজনীতি দিয়ে রাজনীতিতে মোকাবেলা না করলে তো এই সন্দেহ থাকবেই। তারা তো রাজনীতি এখন যেহেতু তাদের সুযোগ দিয়েছেন, তারপরে মাঝখানে বলা হয়েছে স্থানীয় উপদেষ্টা বলছে না, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে যদি নির্বাচনে যদি কেউ ইয়া হয়, মানে কোনো দোষ না করে, সে নির্বাচন করতে পারবে, প্রতীকের নির্বাচন হবে না। সেখানেও তো আওয়ামী লীগের লোক প্রার্থী হবে, কি করে? তাহলে জোর করে বাদ দিবেন? সুপ্রিম কোর্টে যেমন নমিনেশন চাঁদা নিলেন, প্রার্থী হলো, তারপর বাদ দিয়ে দিলেন, ওরকম বাদ দিয়ে দিতে পারবেন? তো আমার কথা হচ্ছে যে আপনার পলিটিক্যালি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থেকেই সন্ত্রাস বিরোধী আইন করা হলো, সেটা পাশ করছে না, আইন হয়েছে। তো এখন তো আইন যেহেতু হয়েছে, আইন তো মনে করে আপনি দেখেন, একজন নেতা মারা যায়, সেখানে তারা জয় বাংলা স্লোগান দেয়, তো তারপর গ্রেপ্তার করে। এখন জয় বাংলা স্লোগান দিলে তো সে আইডেন্টিফাই হয়ে যায়। তো সুতরাং এখন তো মিছিল বার করে, তাহলে তো গ্রেপ্তার হবে। উচিত ছিল যেটা শেখ হাসিনার, আসলে তারা আপনার আসলেই বিতর্কিতহীন লোকজন দিয়ে একটা পার্টিকে সংগঠিত করত, সে একসময় আসতো। তারপরেও আমি বলবো, তিনি না গিয়ে, ধরেন তিনি তো এসএসএফ আর্মির কাস্টডিতেই ছিল, তিনি যখন গেল, সে বলছে যে আমাকে বোধহয় টুঙ্গিপাড়া নেবে, বলেন টুঙ্গিপাড়া হেলিকপ্টার নামার জায়গা ছিল, উনি বলছে তো এই কথা। তো ওনাকে তো উনি আর্মির কাস্টডিতে চলে যেত, উনি এসএফের কাস্টডিতে থাকতো, তাহলে কিন্তু পলিটিক্স করতে পারতো। এখন তো ধরেন তিনি আসলেন, তিনি যে সাধারণ লোক সমর্থকদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, তারা গ্রেপ্তার হয়, যে জেলে ঢোকে সে তো বেরোয় না। তো এই বিপদে না ফেলে তিনি যদি আপনার পলিটিক্সে থাকতো, ধরেন আর্মি কাস্টডিতে থাকতো, হ্যাঁ, যেমন ছিল না 626 জন ছিল, তারপরে এক এক করে চলে গেছে। তিনি তো তিনি জানতেন যে তার পতন ঘটবে, যেদিন আর্মির সমর্থক উদ্যোগ করছে, তখন তিনি সমর্থন উদ্যোগ করছে, তখনই তিনি জানতেন। যার ফলে তার পরিবারের কেউ কিন্তু বাদ নেই, সবাই পালা গেছে, সবাই চলে গেছে। তো এই জন্য বলছি যে তিনি আসলে বিএনপিকে এখন ঝামেলায় ফেলতেছে সমর্থকদের। আর বিএনপির আওয়ামী লীগেরও এমন ট্রেনিং, তারা কিন্তু যেখানে যায় সেখানেই জয় বাংলা, জয় বাংলা, স্বাধীনতা, এগুলো তো সব এখন বঙ্গবন্ধু, এগুলো তো আওয়ামী লীগের একক প্রপার্টি বানায় ফেলছে। এই কথা বললেই ধরে আইডেন্টিফাইড, এবং তারা জয় বাংলা স্লোগান ছাড়া কিছু করতে। ইরানের আপনার হামাসের ইসরায়েলের অ্যাম্বাসেডর আপনার সাক্ষাৎকার দিয়েছে, তিনি বলছে হামাস পাকিস্তানে এবং বাংলাদেশে অ্যাক্টিভ। আমি এই জন্য বলছি যে এখানে এও হতে পারে যে হয়তো 2-4 জন আওয়ামী লীগের আছে, তার সাথে সন্ত্রাসী গ্রুপ যুক্ত হয়েছে, বা ডিস্টেবলাইজ করার জন্যে। আজকে যেমন ধরেন জামাত আছে, এনসিপি হয়তো না, কিন্তু জামাত আছে, তাদের একটা গ্রুপ ঢুকে যেতে পারে, বলা তো যায় না, সন্ত্রাসী গ্রুপও ঢুকে যেতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্যে। বা এও হতে পারে যে ধরেন আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ হলো, তবে এটা হলো যে হয়তো জামাতের সাথে, জামাত তো সব জায়গায় আছে, সব জায়গায় আছে, বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে আছে, সব জায়গায় আছে, এখন তারা সামনে চলে যাবে, এটাও হতে পারে। সুতরাং আমি মনে করি যে এখানে সব পুরোটাই আওয়ামী লীগের সমর্থক হবে, এটা নাও হতে পারে। এটা পুলিশ বুঝবে যে এখানে সন্ত্রাসী গ্রুপ আছে কিনা, এখানে জামাতের কিছু সদস্য তো থাকতেই পারে, গুপ্ত হিসেবে আছে আওয়ামী লীগের, তারা সামনে গেল, তারা জামাত তখন গ্রেপ্তার হলেও তারা ছুটে আনবে। হ্যাঁ, এখনো তো তাদের সাথে সরকারের সাথেও কুসুম সম্পর্ক আছে তো বোঝা যায়। দেখেন না, পার্লামেন্টে বড় বড় ইস্যু আছে, সেই সব ইস্যু আলোচনা হয় না। হ্যাঁ, আলোচনা হয় অন্য, যে সরকারকে আর সময় দেওয়া হবে না, এসব বলে না, বলে তো। এই যে বলে যে আপনার ফখরুল ইসলাম আলমগীর বললো না যে গণতন্ত্রের অবিশ্বাসী দল, হ্যাঁ, এই কথাটা আমি তো মনে করি জামাত সার্বজনীন দলই না। এই দলের ভিতরে আপনি দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সরাসরি জামাত মালিক না, কিন্তু প্রতিষ্ঠানগুলো দখল করে ঠিক জামাতের নেতাকর্মী ছাড়া
কেউ চাকরি পায় না, কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ জামাত শুধুমাত্র জামাতের নেতাকর্মীদের সংগঠন, আমি এই জন্যই বলি। সুতরাং যে দল ইসলামিক দল, কোনো দল যে কোনো আপনার ধর্মীয় ভিত্তিক দল হয়, সে তো গণতান্ত্রিক দল হতে পারবে না, হতেই পারবে না। তাকে শরীয়ত আইনও অনুসরণ করে না, আবার বলে ধাপে করি। আবার তাদের এমপিদের বলতে শোনা গেছে যে ইলেকশনের আগে বলছে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এখন আবার বলে দেখেন গণতন্ত্র না। আপনি একবার বলেন তো, এই যে মাদ্রাসা মক্তব গুলোতে যে বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মহামারী আকার ধারণ করছে, একটাবার প্রতিষ্ঠ করছে যে এটা দিকে করছে। প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তখন সবগুলো এক অর্ডারের সব চেয়ারম্যান সব বাতিল করে দিল, দিয়ে ইউনিয়নদেরকে এক্সিকিউটিভ হেড বানাই দিল। এরপরে তখন ওই চেয়ারম্যানদেরকে এনসিপি নিয়ে, তখন এনসিপি হয় না, এনসিপি নিয়ে মিটিং করছে যে আপনারা যদি আমাদের দিকে আসেন আপনাদের এগুলো ঠিক করে দেবো। এক, দুই হচ্ছে যে এখন ধরেন ওই ইয়েতে চিটাগাংয়ের মেয়রের সাথে হাসনাত সাহেব দেখা করছে, তাকে প্রার্থী করার চেষ্টা করছে সামনে। এরকম হয়েছে যে পার্টির ভিতরে টানাটানি আছে। জামাতের যেমন দুই অলি আহমেদ অলি, তারপরে মেজর আক্তার, তাদেরকে নিছে, তারা যেতে চাইছে, নিয়ে নিছে। তো এভাবে হয়, কিন্তু বিএনপির ভিতরে এটা নাই। বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু বিএনপির ভিতরেই তো কুড়ে খাচ্ছে, বিএনপিতে তো গুপ্ত জামাত ভর্তি। তো এটা 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 তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ আছে না, যে এই পার্টির ভিতরে তো সবাই আশ্রয় নিবে, সেই আশ্রয়ের সুযোগ তো কম, কারণ গুপ্ত জামাত আর দুর্নীতিবাজরা বিএনপির নিয়ামক শক্তি হয়ে উঠছে। সুতরাং এটা তো ঠিক করতে হবে, পার্টি ঠিক না করলে তো হবে না। সুতরাং আমি বলবো যে ধরেন এখন যে পার্টি যেটা আছে, সামনে যদি আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়, সেখানে বিএনপি কিন্তু উভয় সংকটে পড়বে। কোনো প্রার্থী যদি আওয়ামী লীগ থেকে নির্দোষ কোনো ব্যক্তি, যে কোনো হামলা মামলায় নাই জড়িত, সে যদি প্রার্থী হতে চায়, তাকে বাতিল করাও কঠিন, ন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু হবে এটা। আবার যদি প্রার্থী ইলেকশন করতে দেয়, এবারে পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমানে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। এগুলোতে কি করবে বিজ্ঞানের যুগে, কি করবে? আমাদের প্রবাসী 1.5 কোটি প্রবাসী, এখন তো প্রবাসেও লোক নেবে না। তো সুতরাং সেই দিকে কোনো কথা নেই। সংস্কার কমিশন ইউনিট সাহেব করে গেছে, একটা আপনার শিক্ষা সংস্কার কমিশন করে নাই, যে এখন বিজ্ঞানের উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা দরকার। এটা তো এখন কারো কাছে মুখে শুনতে পাচ্ছি না, যে মাদ্রাসা করেন, মক্তব করেন, এগুলি করেন। এগুলো তো হ্যাঁ করবে, সব শিক্ষাই দরকার আছে দেশে, তার নয়, কিন্তু যে ক্ষেত্রে যতটুকু থাকে তার প্রয়োজন। কিন্তু এখন আমাদের তো প্রবাসী আয় একটা ব্যাপার। ধরেন করোনাকালে প্রবাসী কৃষি এবং প্রবাসী বাঁচিয়ে রেখেছে, অন্তর্বর্তীকালীন সরকারে এখনও প্রবাসীরা যে কন্ট্রিবিউট করতেছে, অন্য সেক্টর তো করতেছে না, কৃষি এবং প্রবাসী, কিন্তু আমরা তো গুরুত্ব দিচ্ছি না এখনো। এই জন্য আমি বলবো যে আমাদের দেশে যেটা চলছে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক চর্চা তো কাজ করছে না এখনো। সরকারি দল আগের থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সরকারি দল বিরোধী দলকে একদম নিঃশেষ করতে চায়, আর বিরোধী দল শুধু সরকারে যেতে চায়। এখানে জাতি গঠন বা গণতান্ত্রিক চর্চার মধ্যে তো নাই। সুতরাং এই যে সেটা শিক্ষকদের মধ্যে তৈরি হয়, সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে, তার রাজনৈতিক কর্মী তো আছে, সব জায়গায় তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ থাকে। তো সেই গ্রুপগুলো একটা সুসময়ের আবার একটা অপেক্ষায় আছে, বা তারা চাইবে যে কি করে আবার তাদের দল পলিটিক্সে কামব্যাক করতে পারে। কারণ এই রাজনীতির সঙ্গে অনেকের আবার জীবন জীবিকা নির্ভরশীল। তা আজকে 2 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, না প্রায় 2 বছর, অগাস্ট মাসে আসলে 2 বছর হবে। এখন তারা দেখছে যে আমরা যদি এই মুহূর্তে একটু জানান না দেই, রাজনীতিতে আমরা একটু সক্রিয় হতে যাচ্ছি, তাহলে তো আওয়ামী লীগের অস্তিত্ব বলে, এক্সিস্টেন্স যেটা আমরা বলি, সেটা থাকবে না। কারণ সামনে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ চাইবে তাদের সর্বোচ্চ শক্তি দেখানো। কারণ ওই শক্তিটা যদি তারা রাজপথে দেখাতে পারে, তাহলে তাদের যে নীরব সাপোর্টার গোষ্ঠী যেটা আছে, তারাও একটু আশার আলো দেখবে, এবং তারা সেটা দেখে মনে করবে যে না, তাহলে আমাদের দল এখন আবার সক্রিয় হচ্ছে। সো ওই প্রেক্ষাপট থেকে তারা আবার জোটবদ্ধভাবে বা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করা হচ্ছে। তবে এখানে একটা প্রশ্নটা হচ্ছে এই, যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বা রাস্তায় মিছিল করছে, এখন এগুলোকে ফ্যাসিলিটেট করছে কারা? এখন ক্ষমতায় তো আছে বিএনপি। যতদূর শোনা যায় যে বিএনপি হয়তো আওয়ামী লীগের প্রতি একটা সফট অ্যাটিটিউড তাদের এখনো পর্যন্ত আছে। এবং আমার যেটা ধারণা যে বিএনপির মধ্যে আসলে দুটো ধারা। একটা ধারা মনে করে যে আওয়ামী লীগকে একটু স্পেস দিলে এমন অসুবিধা কি, আবার আরেকটা ধারা আছে যারা মনে করে যে না, কোনোভাবেই আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। আর জামায়াত এবং এনসিপির অবস্থান তো একেবারে পুরোপুরি ভিন্ন। তারা আওয়ামী লীগকে
কোনো রকম সুযোগ দিতে যাবে না। আপনি শুরুতে যেটা বললেন যে সংঘাতের যে পরিস্থিতির কথা বললেন, এটা যদি তৈরি হয়, এই তৈরি হবে জামায়াত এবং এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে ঠিক ওইভাবে তৈরি হবে না। কারণ বিএনপি জানে যে তারা যে কোনো সময় যদি চায় আওয়ামী লীগকে তারা কন্টেইন করতে পারবে, তাদের হাতে সেই অস্ত্র আছে। বাট বিএনপির একটা অংশ হয়তো তখন আওয়ামী লীগকে ট্যাকল করার জন্য জামায়াত এবং এনসিপির সঙ্গে তারা যুক্ত হতে পারে আনঅফিসিয়ালি। এখন আওয়ামী লীগ যদি তাদের নেতৃস্থানীয় লোকজন ভারতে অবস্থান করুক আর যেখানেই অবস্থান করুক, যদি মাঠ পর্যায়ে তারা এই ছোটোখাটো জানানটা না দিতে পারে, তাহলে আওয়ামী লীগের সামনের দিনগুলোতে রাজনীতিতে ফিরে আসা দ্রুততম সময়ের মধ্যেও এটা কঠিন হয়ে যাবে। সেই জন্য তারা ডেসপারেটলি ট্রাই করছে রাস্তাঘাটে অন্তত নিজেদেরকে জানান দেওয়ার জন্য যে না, আমরা আছি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা চলছে, স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক মেরুকরণেরই অংশ কিনা এই তৎপরতা? হতে পারে সেটা, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না এই জন্য যে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার কারণটা হচ্ছে তাদের নিজের স্বার্থে, অ্যাবসলিউটলি নিজের স্বার্থে। আর বিএনপি বা জামায়াত ইসলামী হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনটাকে তারা ব্যবহার করতে চাইবে। কিন্তু এখনকার যে পরিস্থিতি যেটা পাচ্ছেন, ধরুন আপনি একটা জায়গায় যদি সাকসেসফুলি মিছিল তারা করেন, আওয়ামী লীগ যদি করে, তাহলে আরেকটা জায়গায় তারা উৎসাহিত হচ্ছে। একটা জায়গায় যদি 50 জন লোক সাকসেসফুলি একটা মিছিল করে বেরিয়ে আসতে পারে, আরেকটা জায়গায় 100 জন লোক সেটাকে তারা মনে করবে যে না, এটা করা সম্ভব। ব্যাপারটা ওইভাবে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় আপনি বাংলাদেশের জেলা পর্যায়ে যদি দেখেন, এবং আমি বিভিন্ন জেলায় খবর নিয়েছি এবং কয়েকটা জেলাতে আমি গিয়েওছি, ওখানে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে কেউই কিন্তু এখন আর জেলের মধ্যে খুব বেশি কেউ নাই। একেবারে সিনিয়র পর্যায়ের হয়তো কিছু নেতা আছে, ধরেন প্রত্যেকটা জেলার একদম সিনিয়র পর্যায়ের কিছু নেতা এখনো জেলে আছেন। বাট ওভারঅল তৃণমূলের যারা কর্মী তারা কিন্তু অলরেডি তারা তাদের বাড়িঘরে ফিরে আসছে। সেটা চুপি চুপি হোক, খুব একটা জানান না দিয়ে হোক, রাস্তাঘাটে মিছিল করার জন্য হোক, তারা বাড়িতে এসছে এবং তারা সক্রিয় হচ্ছে। সো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এখানকার আমার ধারণা যে সরকারেরও একটা হয়তো নমনীয় মনোভাব। আওয়ামী লীগের প্রার্থী অনেক জায়গায় অনেক সিট পেয়ে যেতে পারে, কারণ বিএনপি তো আইন করার পরে এখন তো এই যে গ্রেপ্তার টেপ্তার করা হচ্ছে, হুঁশিয়ারি টুশিয়ারি দেওয়া হচ্ছে, এটা তো আমরা তো ভাবছিলাম যে আপনিও বললেন যে বিএনপির একটা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে, কিন্তু সফট কর্নার ভাবে তো মনে হয় না যে বিএনপি তাদের নিজস্ব অবস্থানটা ঠিক রেখে আওয়ামী লীগকে চাপে রাখতে চায়, এরকমই মনে হচ্ছে। ধরেন এখানে যে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আন্দোলন সংগ্রাম করে, এটা উভয় সংকট। তারা আন্দোলন সংগ্রাম করলে তো তারা জয় বাংলা স্লোগান দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তখন তো পুলিশ বসে থাকতে পারবে না। এটা ঘোষণা দেওয়ার আর কি, সতর্ক এটার দরকার ছিল না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ তো গ্রেপ্তার করবেই, এটা করলেই হয়তো। এত ঘোষণা দিয়ে এটা পরিস্থিতি গরম করে ফেলার তো দরকার ছিল না। এটি আমার বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি জনাব মিরাজের। জনাব আকবর হোসেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? এটা নির্ভর করবে যে আসলে নির্বাচনটা কিভাবে হচ্ছে। যদি এখানে যেটা আজিজ ভাই বললেন, যেটা ওপেন ইলেকশন হয়, যে এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যেটা বলেছেন যে আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয় না হয়, তারা ইন্ডিপেন্ডেন্টলি প্রার্থী হতে চায়, সরকার হয়তো সেখানে বাধা দেবে না। যদি উনি সত্যি সত্যি সেটা মিন করেন এবং সরকারের পলিসি যদি সেটা হয়, তাহলে ইলেকশনের ধরন একরকম হবে। আর যদি সেটা না হয়, তাহলে ইলেকশনের ধরন অন্যরকম হবে। এখন আসলে ইলেকশন কিভাবে হবে বা আদৌ স্থানীয় সরকার নির্বাচন হয় কিনা, এটা একটা বড় বিষয়। ধরুন যদি আওয়ামী লীগ সেখানে বা আওয়ামী লীগের যারা লোকজন স্থানীয় পর্যায়ে আছে তারা পার্টিসিপেট করলো, তারা তো দলীয় ব্যানারে করবে না। বিএনপির লোকজন যারা আছে তারাও দলীয় ব্যানারে করবে না, কারণ এই ইলেকশনটা দলীয় ব্যানারে হবে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি হবে। সো এখানে তখন কিন্তু এলাকার লোক তো ঠিকই জানবে কে আওয়ামী লীগের কে বিএনপি, এটা তো অজানা করার কোনো বিষয় না। এখন সেটা আমার ধারণা যেগুলো আওয়ামী লীগ ডমিনেটেড এরিয়া, যেগুলো আমরা জানি বা বুঝি, সেই সব জায়গায় হয়তো আওয়ামী লীগের প্রার্থীরা ভালো করার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা নির্ভর করবে কারা প্রার্থী হচ্ছে। আবার আপনি জানেন যে আসলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়, একই দলের মধ্যে 3 জন 4 জন 5 জন অ্যাসপিরেন্টস থাকে, তারা একজন চায় না যে আরেকজনকে জিততে দিবে। হয়তো আওয়ামী লীগ এখন দেখা যাবে যে হয়তো আওয়ামী লীগের কোনো সিনিয়র লিডার সে এলাকার সে পলাতক, হয়তো আরেকজন এসে সাহস করে সেখানে ইলেকশন করতে চাচ্ছে, কিন্তু ওই নেতাও চাইবেন না যে এই যেন আবার জিতে আসে। এখন আসলে নির্বাচনের ফিল্ডটা কেমন হবে এটার উপর নির্ভর করবে যে আসলে এই নির্বাচনটা কোন ধরনের নির্বাচন হবে। তার আগে আসলে আগাম কোনো মন্তব্য করা মুশকিল। তবে যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়, সে নির্বাচনে হয়তো আওয়ামী লীগ বলুন, জামায়াত বলুন, বিএনপি বলুন,
সবাই হয়তো তাদের নিজ নিজ এলাকাগুলোতে মোটামুটি প্রার্থী অনুযায়ী তাদের ভালো করার কথা। যেমনটি জামায়াত আমির অভিযোগ করেছেন, ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। তিনি আরো বলেন, চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে। রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম, চাঁদাবাজি থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে সেই দলের রাষ্ট্র পরিচালনায় নৈতিক অধিকার থাকে না বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই যে বিরোধী দলীয় নেতার এই অভিযোগগুলো আসলে কতটা বাস্তবতা, কতটা রাজনৈতিক মেরুকরণের অংশ? দেখুন, বিপ্লব তো আর মানে প্রত্যেক সপ্তাহে হয় না, প্রতি বছরেও হয় না। বিপ্লব বলুন বা গণ অভ্যুত্থান বলুন, এগুলোর একটা কনটেক্সট লাগে এবং সেই কনটেক্সট অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর পর সেগুলো তৈরি হয়। এবং যে কোনো গণ অভ্যুত্থানে যদি একটা সামাজিক বাস্তবতা বা রাজনৈতিক বাস্তবতা না থাকে, তাহলে পরে সেই গণ অভ্যুত্থান হবে না, হয় না। আপনি যদি বাংলাদেশের হিস্ট্রির দিকেও তাকান, এখানে দেখবেন যে বাংলাদেশে বড় আকারে ক্ষমতার পালাবদলই বলুন, গণ অভ্যুত্থান বলুন, এটা হতে মোটামুটি 15 থেকে 20 বছরের একটা টাইম ফ্রেম লাগে। এছাড়া এটা আমরা দেখি না খুব স্বল্প সময়ের মধ্যে হওয়াটা। হয়তো রাজনৈতিক কারণে আপনি অনেক কথাই বলতে পারেন বা অনেক কথাই অনেকে বলছে। এখন ব্যাপার হচ্ছে, প্রতিদিন বিপ্লব আর গণ অভ্যুত্থানের হুমকি দিয়ে বিরোধী দল তার দায়িত্ব পালন করতে পারবে না, সরকারও তার কাজ আগাতে পারবে না। এই সরকারকে জনগণ ভোট দিয়েছে ফর 5 ইয়ার্স, তাদের 4 মাস গেছে, তাদের হাতে আরও বাকি সময় আছে এবং মানুষজন এক্সপেক্ট করে তারা সরকার যে কমিটমেন্টগুলো জনগণের কাছে করেছে সেগুলো তারা ফুলফিল করতে পারবে। এবং আমি মনে করব যে এই সরকার সামনের দিনগুলোতে তাদের আরও যে সময় আছে, এই সময় তাদেরকে ফুলফিল করতে দিতে হবে এবং একই সঙ্গে সরকার যে কমিটমেন্টগুলো করেছে সেগুলো তাদেরকে ফুলফিল করতে হবে। আমি সরকারকে প্রতিদিন ফেলে দিব বা এই পরিস্থিতি করব, এটা বলে লাভ নাই। মানুষ, আপনি একটা নির্বাচন যখন হবে তার একটা জনগণের ম্যান্ডেট নিয়ে, সেটা তো ম্যান্ডেট ছাড়া তো এই সরকার আসে নাই, সুতরাং ওই বিষয়টাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল হোসেন। জনাব এবি আজিজ, একদিকে বিরোধী দল বলছে যে আমাদের গরম বিরোধী দল ভাববেন না, আবার অন্যদিকে তারা আরেকটা বিপ্লবের প্রস্তুতির কথা বলছে। বিরোধী দলের এই রাজনীতি কি দ্বৈত রাজনীতি? শোনেন, বিরোধী দল বলতে জামাত ইসলাম, এনসিপি নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু এনসিপি কিন্তু আর বিপ্লব করা সম্ভব না। এটা ইউনূস সাহেবকে এনসিপি শেষ করে দিয়ে গেছে ব্যবহার করে। একটা বার বলে নাই যে তোমরা বাবা শিক্ষাও গ্রহণ করো, ব্যবসা করো, তাদের উদ্যোক্তা হতে বলছে এবং তারা বিতর্কিত হয়ে গেছে। এখন জামাত ইলেকশনের আগে যেরকম করেছে, যে ধরনের মানে উথাল পাতাল করেছে, তাণ্ডব করেছে, তো জামাতের কিন্তু আর সম্ভাবনা নাই। জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব হবে না। আমি যখন ডাকসু গুপ্ত জামাতিরা যখন জিতছে তখনই বলে ফেলছি যে এই ডাকসু হলো আন্দোলনের সূতিকাগার। এই শিবির নিরপেক্ষ নামে শিবির জিতেছে, এটা আর কোনোদিন আন্দোলন এটা হবে না। জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন হবে না, যতই ভয় দেখাক, এটা দায়ী দেখাক, এটাতে আন্দোলন হবে না। আমার বক্তব্য একটাই যে গণতান্ত্রিক চর্চা। আমি বলছি জামাত কিন্তু গণতান্ত্রিক দল নয়, এটা বুঝতে হবে। জামাত ইসলামিক দল, তারা ফাইনালি শরিয়া আইন বোঝে। আমার কথা হচ্ছে যে চাঁদাবাজি করে, অমুক করে, এই যে বলৎকার করে, ধর্ষণ করে, এগুলো নিয়ে কথা বলে না কেন? এগুলোও কথা বলুক, এটা তো মহামারী, চাঁদাবাজির মতোই মহামারী শুরু করছে। তো সুতরাং এগুলো বলে না। সমাজটাকে নির্মাণ করতে হবে। সমাজটা নির্মাণ করতে গণতান্ত্রিক যুগে আমরা যদি প্রবেশ করতে চাই, তাহলে বিরোধী দল সরকারি দলের ঐক্যবদ্ধভাবে গঠনমূলক আলোচনা করে আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। আপনি জাতীয় ইস্যুতে কোনো সংসদে আছে, সংসদে আলোচনা করবেন না, রাস্তাঘাটে ধমক দিবেন, আমাকে ফেলে দিবেন, তোমাকে 4 মাসের সরকার কি ফেলবেন? এই যে বাজেট তো জামাত ইসলামও দিছে, বাজেট দিছে না, দিছে। বিএনপি বাজেট দিয়েছে। আপনি চিন্তা করেন, নিত্য পণ্য আজকে মার্কেটে বাংলাদেশের ইতিহাসে বাজেট দেওয়ার আগে বা পরে মার্কেট প্রাইস বাড়ে নাই এরকম কোনো ইতিহাস নেই, এবারে কিন্তু নাই। কারণ নিত্য পণ্যের কোনোটার ভিতরে ট্যাক্স একদম মাপ, কত কমায় 1% করছে, কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে। সুতরাং আমি বলবো যে এখন তো সরকারকে একটু গোছাইতে দিতে হবে এবং বিএনপিও জামাতও কোঅপারেট করতে হবে।